নমস্কার গাইস, কেমন আছো? আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার এক দাদা এটা রিকোয়েস্ট করেছে, বলছে দাদা প্লিজ ভিডিওতে রিয়াকশন দাও। আর দাদার ইউটিউব চ্যানেল হচ্ছে কি রোমাঞ্চ মিডিয়া। ওকে, তো এভরিওয়ান প্লিজ গো অ্যান্ড ভিজিট অ্যান্ড সাবস্ক্রাইব অফ হিস ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো চলে শুরু করি, লেটস স্টার্টেড। 15 জুলাই সন্ধ্যা 7:15। আচ্ছা, প্রায় 20 থেকে 25 জন লোক হাতে লাঠি, রড, ইট পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই মুহূর্তে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল, কিন্তু এই লোকগুলো সেই আহতদের উপরেই হামলা শুরু করে দেয়। এমনকি ছাত্রছাত্রীদের যারা সেবা শুশ্রূষা করছিলেন তাদের উপরেও হামলা হয়। দৃশ্যটা শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় নয়, এই মুহূর্তে গোটা বাংলাদেশে এই আগুন ছড়িয়ে পড়েছে। আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই সময়ের মধ্যে অলরেডি 6 জন মারা গেছেন আর আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী। অনেক আগে কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস, রবার বুলেট, সাউন্ড গ্রেনেড। বাংলাদেশের প্রতিটা কলেজ ক্যাম্পাস আজ রক্তাক্ত। কি বলবো গাইস, আমি কোর্টে গেছিলাম, আসার সময় আমার সামনে এগুলো বাজছিল, ঠিক আছে? মানে আমি কি করব, আমি কোন দিক যাব? দুইও পাশে ঘিরে ফেলছিল। অনেক কষ্টে জাস্ট প্রাণটা বাঁচায় দৌড়ায় আসছে এদিক, ঠিক আছে? আমার রুমমেট বা টিমমেট ওরা আমার কানে হেল্প করছে বেরোয় আসতে। কিন্তু আপনি জানলে হতবাক হবেন, এই সব কিছুই খুব সহজেই বন্ধ করা যেত, আটকানো যেত যদি সরকার আরেকটু মানবিক হতো। এবার প্রশ্ন হলো, এই সব কিছুর সূত্রপাত কোথায়? কেন ছাত্ররা আন্দোলন করছে? কেন তাদের উপর পাল্টা আক্রমণ হচ্ছে? আর আপনাদেরকে বলে দেই, বাংলাদেশ এই মুহূর্তে যে সমস্যায় ভুগছে তার কিছুটা আমাদের ভারতেও আছে। হ্যাঁ, এটা হলো কোটা সিস্টেম। রিসেন্টলি ভারতের সব থেকে প্রেস্টিজিয়াস এক্সাম ইউপিএসসিতে এই কোটা সিস্টেমের অপব্যবহারের অনেকগুলো ঘটনা। আচ্ছা, তোমাদের ইন্ডিয়াতেও আছে? বাংলাদেশে যে কোটা সিস্টেম রয়েছে তার ভয়াবহতা অনেক বেশি। আপনি বলতে পারেন বাংলাদেশের উন্নতির পেছনে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই কোটা সিস্টেম। কিভাবে বুঝাই বলো মিঠুন দা? আজকের ভিডিওতে বাংলাদেশের এই কোটা আন্দোলন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ প্লিজ, আমি কোনো পলিটিক্যাল পারসন নই, আর বাংলাদেশে কোনো রকম প্রপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্য আমার কিন্তু একদমই আমারও নাই। সম্পূর্ণরূপে আই লাভ মাই কান্ট্রি। ভিডিও। দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনের মতো সেবারও ভাষা আন্দোলন একদল ছাত্র মিছিল বের করেছিলেন। তারা সবাই ছিলেন নিরস্ত্র। তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। খুবই সামান্য একটা দাবি, যা চাইলেই সে সময় সরকার কিন্তু পূরণ করতে পারতেন। কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপরে গুলি চালায়। সে সময় মারা যান 5 জন ছাত্র। আর এখান থেকেই দাবি ওঠে একটা স্বাধীন রাষ্ট্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় দেশের সাধারণ মানুষ। শুরু হয় গ্রেট লিডার। আর 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যে সাধারণ মানুষেরা দেশ স্বাধীনে নিজেদের জীবন বাজি রেখেছিলেন। গাইস, একটা মাত্র দেশ যারা কিনা নিজের মুখের ভাষা পাওয়ার জন্য জীবন দিয়েছে, যুদ্ধ করছে ভাই। সেই সময় পার্সপেক্টিভে কিন্তু একটা খুবই ভালো পদক্ষেপ ছিল। কিন্তু আজকের দিনে সারা বাংলাদেশ জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দেশের যুব সমাজ দাবি করছে এই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা সরিয়ে ফেলতে হবে। এবার এইটুকু শুনে আপনার মনে হবে এরা কি অকৃতজ্ঞ? যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলো, যাদের জন্য আজ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের হক ছিনিয়ে নেওয়া হবে? আসলে বিষয়টা এমন নয়, একটু বুঝিয়ে বলি। 1971 সালে যে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তাদের মধ্যে অনেকেরই চাকরির বয়স নেই। তো প্রশ্ন অনেকেই মারাও গেছে। তাহলে কিসের? দেখুন, একটু আগে আমি বলেছি যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের অনেকেই ছিলেন সমাজের খুবই সাধারণ মানুষ। তাদের অনেকেরই সরকারি চাকরির যোগ্যতা ছিল না, বা অনেকে পড়াশোনাও জানতেন না। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা কোটায় চাকরি পেতেন তাদের পরিবারের কেউ বা তাদের সন্তানরা। এই পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু 2024 সালে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা তো দূরের কথা, তাদের ছেলে মেয়েরাও নয়, বরং কোটার মাধ্যমে চাকরি করছেন তাদের নাতি নাতিরা। আর এটা নিয়ে যুব সমাজের দাবি যে কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা এই কোটা ভোগ করবে, কারণ তারা তো দেশ স্বাধীনের সাথে কোনোভাবেই যুক্ত নয়। আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি নাতনি আর একজন সাধারণ যুবকের মধ্যে কি পার্থক্য? কারণ সমাজের ক্ষেত্রে তো দুজনেই সমান। আর সেই হিসাবে দেখতে গেলে এই মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে সরাসরি চাকরি ক্ষেত্রে নেপোটিজম হচ্ছে। বাংলাদেশের সংবিধান নিয়ে আমি বেশ কিছু রিসার্চ করেছি। সেখানে 19 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে সুযোগের সমতা, যেখানে নাগরিকদের মধ্যে সম্পদে সুষম বন্টন করার কথা বলা আছে। এরপরে আছে অনুচ্ছেদ 28, সেখানে উল্লেখ আছে ধর্ম বা প্রভৃতি কারণে যেন কারোর সাথে ডিসক্রিমিনেশন না হয়। এবং 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে সরকারি চাকরিতে যাতে সবাইকে সমান অধিকার। ভাই অনেক ভালো রিসার্চ করছে তো। চাকরির বিষয় বাংলাদেশের সংবিধানে কোনো স্পেশাল অনুচ্ছেদ নেই, তবে সংবিধানে এটা উল্লেখ আছে যে সমাজে নারীদের উন্নতি
বা পিছিয়ে পড়া জাতির জন্য সরকার স্পেশাল কিছু স্টেপ নিতে পারে। হ্যাঁ। সেই মতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও বর্তমানে 10% কোটা আছে নারী নারীদের জন্য, কোটা, 10% আছে জেলা কোটা, 5% আছে নৃগোষ্ঠী নৃগোষ্ঠী কোটা বা কোটা। ইন্ডিজিনিয়াস কমিউনিটির জন্য, আর 1% আছে প্রতিবন্ধী কোটা। হ্যাঁ। মানে সব কোটা মিলিয়ে প্রায় 56% সিট আগে থেকেই রিজার্ভ। মানে বুঝতে সরকার পারো যখনই তাহলে। কোনো চাকরির নোটিশ বের করুক না কেন, আগে থেকেই সেখানে 56% চাকরির সিট কোটার মাধ্যমে বুকড থাকে, আর বাকি মাত্র 44% সিট থাকে মেধা তালিকার জন্য। আর দেশের সাধারণ জনসংখ্যা হলো 17 কোটি। এবার বেশি। আপনার মনে হয়তো প্রশ্ন আসবে যে বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? তো বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 2.5 লক্ষ। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের মোট পপুলেশনের হিসাবে দেখেন, তাহলে 1000 মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা 1.5 জন। আর সেই হিসাবে দেখতে গেলে এই 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য রয়েছে 300টা সিট। এবার এই মুহূর্তে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে, সিমিলার আন্দোলন কিন্তু 2018 সালে হয়েছিল। হ্যাঁ, বলতে হ্যাঁ। পারেন এই 2024 সালের যে আন্দোলন হচ্ছে, এটাই কোটা রিফর্ম মুভমেন্টের সেকেন্ড ফেজ। আর রাইট। 2018 সালে সরকারের ভুলের কারণে আজ এত মানুষের মৃত্যু হচ্ছে, এত হিংসা হচ্ছে। তো কি হয়েছিল 2018-তে? কি ভুল করেছিল সরকার? বলো। চলুন এবার সেটা দেখি। 1972 সাল থেকে চলে আসা এই কোটা সিস্টেম নিয়ে যুব সমাজের মধ্যে বহুদিন ধরেই একটা ক্ষোভ ছিল। আর 2024 সালে প্রথমবার বাংলাদেশে এই কোটা সিস্টেম নিয়ে একটা ভীষণ বড় আন্দোলন হয়েছিল। তবে আপনি জানলে অবাক হবেন, এই ছাত্ররা বা যে যুব সমাজ আন্দোলন করছে, তারা কিন্তু কখনো এই সম্পূর্ণ কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেনি। মানে কেউ এটা বলেনি যে সমস্ত কোটা সরিয়ে দিতে হবে। যেমন ধরুন প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য বরাদ্দ আছে 1% কোটা, তাদের কোটা বাতিল করার কথা কিন্তু কোথাও কেউ কেউ বলে বলেনি। নাই। না। এছাড়া যে পিছিয়ে পড়া উপজাতি রয়েছে তাদের তাদের বলে নাই। 5% কোটা এবং নারীদের 10% কোটাও এই 2018 সালের আন্দোলনে কিন্তু বাতিল করার কথা কেউ কোথাও বলেনি। এত এবার 10% আপনি দেওয়া বলবেন, দরকার ভাই, না তাহলে নারীদের। আন্দোলনটা হচ্ছে কি নিয়ে? তো এই আন্দোলনকারীদের দাবি ছিল শুধুমাত্র 30% মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক। এর ফলে মেধাবীদের জন্য সিট বেড়ে হয়ে যাবে 74%। আর সত্যি বলতে কিন্তু বাংলাদেশ সরকার তাদের কথা শুনেছিল, কিন্তু একটু বিরক্তি মনোভাব নিয়ে এবং হটকারিতার সাথে। এই আন্দোলন দেখে সরকার সে সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোটা নয়, বরং সব ধরনের কোটা বাতিল করে দেয়। এবার এর ফলে বঞ্চিত হয় প্রতিবন্ধীরা। একজন প্রতিবন্ধী মানুষকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া প্রত্যেকটা দেশের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া পিছিয়ে পড়া উপজাতি, নারীরা, এরা যাতে সমাজে এগিয়ে আসতে পারে তার দিকে সরকারের নজর দেওয়া উচিত। আর একটু আগে যাই বললাম যে এর উল্লেখ কিন্তু বাংলাদেশের সংবিধানেও আছে। কিন্তু বাংলাদেশ সরকার শুধুমাত্র এই মুক্তিযোদ্ধা না, বরং পুরো কোটা সিস্টেমটাকেই 2018 সালে বাতিল করে দিয়েছিল। বিষয়টা খানিকটা এরকম যে আপনার হাতের একটা আঙুলে ইনফেকশন হয়েছে, আপনি শুধুমাত্র সেই আঙুলটা না কেটে পুরো হাতটাই কেটে বাদ দিয়ে দিয়েছেন। আর এখান থেকেই কিন্তু সূত্রপাত হয়েছিল 2024-এর এই আন্দোলনের। 2018 সালে নারীদের এবং উপজাতিদের কোটা বাতিল করায় তারা হাইকোর্টে মামলা দায়ের করে। আচ্ছা। অন্যদিকে মুক্তিযোদ্ধা হ্যাঁ তো। সন্তানদের একটি দলও কোটা ফিরে পেতে তারাও আপিল করে। আর 2024 সালের 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট জানায়, যেভাবে 2018 সালে বাংলাদেশ সরকার এই কোটা সিস্টেমটাকে তুলে নিয়েছে সেটা অনৈতিক। তাই চাকরি ক্ষেত্রে আবারও সেই পুরনো কোটা সিস্টেম চালু করতে হবে। মানে আবারও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা 30% কোটা ভোগ করবে। আর এই রায় সামনে আসতেই বাংলাদেশে আবারও 2018-র মতো একটা বিরাট আকারের আন্দোলন হচ্ছে। তবে এবারও কিন্তু আন্দোলনকারীদের সেম দাবি যে সম্পূর্ণ কোটা সিস্টেমকে না তুলে সেটাকে কারেকশন করা হোক। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো মুক্তিযোদ্ধা বা তার সন্তানের চাকরির বয়স থেকে থাকে, তাহলে তাকে সুযোগ দেওয়া। আর আপনাদেরকে বলে দেই, এই মুক্তিযোদ্ধাদের ভুয়ো পরিচয়পত্র দিয়ে অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে। হ্যাঁ, কিন্তু এই অনেক। আন্দোলনকারীরা যখন আসল শান্তিপূর্ণভাবে মুক্তিযোদ্ধা তাদের দাবি কয়জন? জানাচ্ছিল, এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য সামনে আসে, যেখানে তিনি কথায় কথায় এটা বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে? দেখুন, এই কথাটা তিনি যেভাবেই বলে থাকুন না কেন, তার এই একটা কথাতেই তিনি লক্ষ লক্ষ আন্দোলনকারীদের মন ভেঙে দিয়েছেন। কারণ সব আন্দোলনকারীদের ভরসা ছিল যে এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন। আর এই ঘটনার পরেই আন্দোলন আরও তীব্র হয়। তারা স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর আপনারা নিশ্চয়ই জানবেন যে রাজাকার হলো বাংলাদেশের একটা ঘৃণিত জাতি, যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছে এবং নির্বিচারে পাকিস্তানিদের হেল্প করছিল আর মারার এই জন্য আমাদের রাজাকারদের দেশের সাথে মানুষদের। চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। একদম। বলা হয় যদি তুমি একটা দেশকে ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও, তাদের শিক্ষা কেড়ে নাও, তাদের আশাগুলোকেও মেরে দাও। আর এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে এটাই হচ্ছে। আন্দোলনকারীদের আন্দোলন করার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। আর এতে যুক্ত হয়েছে ছাত্রলীগ এবং পুলিশ। ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের উপর আক্রমণ চালাচ্ছে। বহু ছাত্রছাত্রীদের তারা মারধর করছে, তাদের ফোন কেড়ে নিচ্ছে, মেয়েদের গায়ে হাত তোলা, ছাদ থেকে ছাত্রদের ফেলে দেওয়া,
কোনো কিছুই বাদ যাচ্ছে না। দেখুন, বাংলাদেশ থেকে আমাকে অনেক অডিয়েন্স মেইল করেছেন, মেসেজ করেছেন, আর সেই সমস্ত ভিডিও এবং ছবিগুলো পাঠিয়েছেন। আর সত্যি বলতে সেগুলো এমন এমন সব দৃশ্য যেগুলো আমি আপনাদেরকে ইউটিউবে দেখাতে পারবো না। অন্যদিকে পুলিশও কিন্তু এই আন্দোলনকারীদের উপর রাবার বুলেট থেকে শুরু করে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ফায়ার করছে। দেখে যেন মনে হয় 1971-এ সেই উত্তপ্ত বাংলাদেশ। আরও ভাবলে অবাক হবেন, যেখানে দেশের আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, তারপরেও সেখানে ছাত্রলীগ নিজেরাই দায়িত্ব নিয়েছে এই সমস্ত আন্দোলন দমন করা। আর সরকারও তাদের এই কাজ নিয়ে কোনো রকম মন্তব্য করছে না। দেখুন, বাংলাদেশের স্বাধীনতায় ছাত্রলীগের ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেই ছাত্রলীগ আর ছাত্রদের উপরই হামলা করছে, যেটা গোটা বাংলাদেশকে স্তম্ভিত করে দিয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সরকার যুদ্ধের সময় ছাত্রলীগ ছিল না, সুপ্রিম শুধু কোর্টে আপিল করেছে ছিল হচ্ছে আওয়ামী লীগ। এবং সুপ্রিম কোর্ট 7ই আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর স্টে দিয়েছে। কিন্তু এসবের পরেও এই আন্দোলন থামার বদলে ক্রমাগত বেড়ে যাচ্ছে। এবার প্রশ্ন হলো, কিভাবে এই কোটা সিস্টেম বাংলাদেশের অগ্রগতির সামনে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে? এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি $455 বিলিয়ন। এমন নয় যে বাংলাদেশে অনেক প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে। আজও বাংলাদেশের একটা হিউজ পপুলেশন চাষাবাদ করে। এবার একটা একদম। গরিব ঘরের ছেলে মেয়ের কাছে তো এত পরিমাণ টাকা নেই যে তারা ব্যবসা করবে। তারা চায় যে ভালো করে পড়াশোনা করে জীবিকার জন্য তারা চাকরি বাকরি করবে। আর প্রাইভেট কোম্পানি থেকে গভর্নমেন্ট জবে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু যখন এই মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনো করে চাকরি করতে যায়, তাদের সামনে আসে এই কোটা সিস্টেম। আর নিজেদের দেশে সুযোগ না পেয়ে এই মেধাবী ছাত্রছাত্রীরা চলে যান বিদেশে, আর উন্নত কোনো দেশে গিয়ে তাদের মেধাকে কাজে লাগায়। আর এতে কিন্তু দিন দিন বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে। সবাই কি আর বিদেশে যেতে পারে? 2018 সালে সরকার যেভাবে হঠকারিতা করেছিল, ঠিক সেইভাবে 2024-এও তারা এই ঘটনার গুরুত্ব দেয়নি। ঘটনাকে সরকার চাইলেই কিন্তু সুষ্ঠুভাবে কথাবার্তার মাধ্যমে সমাধান করতে পারত, কিন্তু তাদের ভুল পদক্ষেপে আজ এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। রাজনীতির রং দিয়ে তারা আন্দোলনকারীদের আরও বেশি ক্ষিপ্ত করে দিয়েছে। দেখুন, হিংসা দিয়ে কিন্তু কখনো দীর্ঘস্থায়ী সমাধান হয়নি, আর হবেও না। ছাত্ররা একটি দেশের ভবিষ্যৎ, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের রক্ত ঝরলে সেটা দেশের জন্য লজ্জা। আচ্ছা, আপনার কি মনে হয়, ছাত্রদের কি সুপ্রিম কোর্টের রায় আসা পর্যন্ত এই আন্দোলন বন্ধ রাখা উচিত, নাকি এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আর আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন লেটেস্ট আপডেটের জন্য। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিও। দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে। থ্যাংক ইউ। তো গাইস, এই ছিল ভিডিও। আর মিঠুনদার ভিডিওটা খুব ভালোই লাগছে। আর সবাই যাও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তার কথাবার্তা খুব ভালো ছিল। আরেকটা কথা বলতে চাই, ইন্ডিয়া থেকে অনেকেই এভাবে সাপোর্ট করেছে আমাদের দেশে। এই সাধারণ স্টুডেন্টের পক্ষে হয়ে তারা অনেক কথা বলছে, মিছিল করছে, মিটিং করছে। পুলিশে তোয়াক্কা করে নাই, পুলিশ জোর করে তাদের গাড়িতে উঠাই দিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে সত্যি। তোমরা এভাবে আমাদের বিপদের সাথে থেকেছো, অসংখ্য অসংখ্য ভালোবাসা। এভাবে সাথে থাকবা, আমরাও তোমাদের সাথে আছি অলওয়েজ। অলওয়েজ ভালোবাসা। বহুত সারা প্যার ফ্রম বাংলাদেশ। হিন্দি কেন বলতেছি, বাংলা কন্টেন্ট। তো গাইজ, নমস্কার, নমস্তে, ভালো থাকো তোমরা সবাই। জয় শ্রীরাম, লাভ ইউ, বাই।